ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইরান ইতিমধ্যেই ইসরায়েল ও ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক প্রযুক্তিতে বলীয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রতিশোধ নিতে ইরান কী অস্ত্র ব্যবহার করেছে? সামরিক বিশ্লেষকদের মতে ইরানের বিমান বাহিনী বেশ পুরনো। তাদের হাতে থাকা যুদ্ধ বিমানগুলো আধুনিক যুদ্ধের জন্য খুব একটা জুৎসই নয়। এই ঘাটতি পূরণ করতেই তেহরান গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের বহর। চলুন তা এক নজরে দেখে নেওয়া যাক। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের হাতে থাকা খোররাম-শাহ-4 সক্ষম। এর মানে হলো তেহরান থেকে বসেই তারা পুরো ইসরায়েল এবং লোহিত সাগর পর্যন্ত লক্ষ্যবস্তু তছনছ করে দিতে পারে। বিশেষ করে ফাতাহ নামের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটির দাবি অনুযায়ী শব্দের চেয়ে 15 গুণ দ্রুত চলে, যা বর্তমানে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র। ইরানের হাতে স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শত্রুর উপর শুরুতেই দ্রুত আঘাত হানতে স্বল্পমাত্রার এই ক্ষেপণাস্ত্রগুলো দারুণ কার্যকর। এগুলোর নকশাই করা হয়েছে কাছের সামরিক নিশানায় আঘাত করার এবং দ্রুত আঞ্চলিক হামলা চালাতে। ইরানের স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ফাতেহ সিরিজের ক্ষেপণাস্ত্র জলফাগর, কিয়াম-1 ও পুরনো শাহাব 1/2। সংকটকালে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিপক্ষকে ঘায়েল করতে বড় অস্ত্র হয়ে ওঠে, কারণ এগুলো দিয়ে একযোগে হামলা চালানো যায়। এছাড়া প্রতিপক্ষ সতর্ক হওয়ার সময় কম পায়। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। যদি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রাথমিক অস্ত্র হয়, তবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিশোধকে আঞ্চলিক মাত্রা দেয়। ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো 1.5 থেকে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো হল শাহাব-3, এমাদ, ঘারদ-1, খোররাম-শাহ সিরিজ এবং সেজিলের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এগুলো ইরানের দূরবর্তী লক্ষ্যের আঘাত করার সক্ষমতার ভিত্তি স্থাপন করে। ক্রুজ ক্ষেপণাস্ত্র। ক্রুজ ক্ষেপণাস্ত্র অপেক্ষাকৃত কম উচ্চতা দিয়ে উড়ে যায়, ফলে সেগুলো ভূপ্রকৃতির সঙ্গে মিলেমিশে যেতে পারে। এই সুবিধার কারণে ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং সেটিকে অনুসরণ করা প্রায় কঠিন হয়ে যায়। বিশেষত যখন এগুলো ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে একযোগে ছোড়া হয়, তখন আকাশ সুরক্ষা ব্যবস্থা অতিরিক্ত চাপে পড়ে যায়। ক্রুজ ক্ষেপণাস্ত্র নকশা মূলত আকাশ সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে করা হয়েছে। ড্রোন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহার করা শাহেদ 136 ড্রোন দেখে বিশ্ব জেনেছে ইরানের ড্রোন সক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে। এগুলো দামে সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর। ইরান সাধারণত ড্রোন সোয়ার্ম বা একসঙ্গে ঝাঁক বেঁধে ড্রোন পাঠিয়ে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখে, যেন তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো অনায়াসে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। যুদ্ধে ক্ষেপণাস্ত্রের সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘমেয়াদী সংঘর্ষের মূল প্রশ্ন হল ইরান কতক্ষণ পর্যন্ত আঘাত সহ্য করতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে সক্ষম থাকবে। তেহরান দীর্ঘ কয়েক বছর ধরে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কয়েকটি অংশকে শক্তিশালী করতে কাজ করছে। তারা দেশ জুড়ে ভূগর্ভস্থ সুড়ঙ্গ, লুকানো ঘাঁটি এবং সুরক্ষিত উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করেছে। এই নেটওয়ার্কের কারণেই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতাকে দ্রুত দুর্বল করা কঠিন হবে। হরমুজ প্রণালী। আনুষ্ঠানিকভাবে অবরোধ ছাড়াই বিশৃঙ্খলা সৃষ্টি সম্ভব। ইরানের যুদ্ধ শুধু ভূমিতেই নয়, সমুদ্রেও বিস্তৃত। বিশ্বের তেলের এক বিশাল অংশ পার হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান চাইলে আনুষ্ঠানিকভাবে অবরোধ ছাড়াই শুধু জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ড্রোনের হুমকি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরি করতে পারে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নামার আশঙ্কা থাকে। ইরানের কর্মকর্তাদের মতে, খামেনিকে হত্যার পর এই সংঘাত আর সীমিত নেই, বরং এটি একটি সীমাহীন যুদ্ধ। ইরান একেবারে বড় আক্রমণের বদলে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনার দিকে এগোচ্ছে এবং তাদের সমর্থিত আঞ্চলিক শক্তিগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়ছে। ইরানের এই বিশাল অস্ত্রভান্ডার ও কৌশলগত অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।